ওয়েলকাম বন্ধুরা। আজকে আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর সাহিত্যমালা বইয়ের প্রথম পাঠ, অর্থাৎ কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্নোত্তর। তোমরা আশা করি তোমাদের বইটা পেয়ে গেছো। তোমরা তোমাদের বইয়ে খুব সহজেই পেয়ে যাবে ছন্দে শুধু কান রাখো এই কবিতাটা। এই কবিতার নিচে দেখো কিছু প্রশ্ন আছে। তো তো এগুলো ছাড়াও তোমাদের আরও কিছু এক্সট্রা প্রশ্ন এবং এই প্রশ্নগুলির উত্তর আজকে আমি বিশদ আলোচনা করব। তো তোমাদের এবারের পরীক্ষা কিন্তু 30 নম্বরের হবে। এর আগে যেটা ছিল 15 নম্বরের, সেটা এবার প্রথম পর্বে হয়ে যাবে 30 নম্বরের। তোমরা এই প্রশ্নোত্তরগুলো দেখো এবং তোমাদের জন্য আমি ফার্স্ট ইউনিট টেস্টে কীরকম টাইপের কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা পরের ভিডিওতে নিয়ে আসবো। সেটার জন্য তোমরা অপেক্ষা করো। তো চলে আসছি তোমার যে কবিতা ছন্দে শুধু কান রাখো, কবি অজিত দত্তের লেখা। প্রথমেই চলে আসছি অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো হতে পারে সেই সম্বন্ধে। তো দেখো, প্রথমে তোমাদের যে প্রশ্ন হতে পারে, ঝড় বাদল এমনই সমর্থক বা প্রায় সমর্থক 5টি শব্দ লেখো। উত্তর লিখবে চিঠিপত্র, খাতাপত্তর, বন জঙ্গল, নদী নালা, খালবিল। পরেরটা দেখো, তোমার পরিচিত আর কোন কোন যানবাহন চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে। তো এর উত্তরে তোমরা লিখবে সাইকেল, রিক্সা, গরুর গাড়ি, ভ্যান ইত্যাদি চলার মধ্যে নিজস্ব ছন্দ রয়েছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে। তোমরা উত্তর লিখবে নানা প্রাকৃতিক ঘটনায় ছন্দ কান পেতে বা মন পেতে শুনলে তাতে প্রকৃতির ছন্দ ধরা পড়বে। পরের প্রশ্ন, যারা তারা এর মতো 3টি সাপেক্ষ শব্দজোট তৈরি করো। উত্তর লিখবে যেমন তেমন, যে সে, যখন তখন। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কবিতা থেকে খুঁজে 3টি সর্বনাম লেখো। উত্তর লিখবে তারা, কেউ, যারা প্রভৃতি। পরের প্রশ্ন, কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধ পদ উল্লেখ করো। উত্তর লিখবে পাখির ডাকে, নদীর স্রোতের ছন্দ, ঝিঁঝির ডাকে, ছন্দ সুরের সংকেতে প্রভৃতি। পরের প্রশ্ন, ছন্দ আছে ঝড় বাদলে, উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদাভাবে দেখাও। তো এর উদ্দেশ্য হচ্ছে ছন্দ, বিধেয় হচ্ছে আছে ঝড় বাদলে। এবার দেখো, ছন্দে শুধু কান রাখো এর বিভক্তি নির্দেশ করতে বলেছে। উত্তর লিখবে অধিকরণ কারকে এ বিভক্তি। এবার দেখো, সংক্ষিপ্ত ও ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন, সেগুলো কেমন হতে পারে একবার দেখে নাও তোমরা। প্রথম যে প্রশ্ন, চিনবে তারা ভুবনটিকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। উত্তর লিখবে এই ভুবন বিশাল ও বিপুল, এর চারিদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব হয়। কেননা ছন্দের সাহায্যে জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায়। চলে আসবে পরের প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হয় বলে কবি মনে করেন। উত্তর লিখবে জীবন ছন্দময়, জীবনের সেই ছন্দ কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হয় বলে কবি মনে করেন। পরের প্রশ্ন দেখো, ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। এর উত্তরে লিখবে সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে একাগ্র চিত্ত হতে হবে। চলে আসছি পরের প্রশ্ন, নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে। এর উত্তরে তোমরা লিখবে কান পেতে শোনা যাবে এমন, মন পেতে শোনা যাবে এমন। বৃষ্টির আওয়াজ, মানুষের কোলাহল, পাখির ডাক, মেঘের গর্জন প্রভৃতি। গুরুজনের আশীর্বাদ, আর্তপীড়িতের কান্না, মায়ের স্নেহের আহ্বান। তারপরে দেখো, মন্দ কথায় কান দিও না, মন্দ কথায় প্রতি কবি কিরূপ মনোভাব ব্যক্ত করেছে। এটা তোমাদের দেখো বইয়ে প্রশ্ন আছে। তো উত্তর লিখবে মন্দ কথা বা খারাপ বা অপ্রিয় কথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে, এক বিরূপ মনোভাবের বিকাশ ঘটায়, তাহলে ছন্দ শোনা যায় না। কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব হয় না, তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। চলে আসছি পরের প্রশ্ন, কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে। উত্তর লিখবে
নদীর স্রোতের চলাচলে যে ছন্দপূর্ণ ছড়া লুকিয়ে আছে, সেই ছন্দ অন্য কারোর নেই। এই নদীর স্রোতের ছন্দ মন দিয়ে অনুভব করলে বোঝা যাবে, এমন ছন্দময় ছড়া ইতিপূর্বে কেউ কখনো কোথাও লেখেনি। পরের যে বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কেমন হতে পারে একবার তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, জীবন হবে পদ্যময়, জীবন কখন পদ্যময় হবে? এর উত্তরে লিখবে, কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। জীবন ও জগৎ ছন্দময়, সর্বত্রই ছন্দ বিরাজমান। বস্তু জগতের ছন্দ যদি জীবনের প্রতিটি কাজে অনুভব করা যায়, তবে জীবন হয়ে ওঠে সহজ ও সুন্দর। কবিতা বা পদ্য হলো মধুর। জীবনে আনন্দ আসলে মধুর কবিতা লেখা সহজ হয়ে ওঠে। তাই মন দিয়ে কান পেতে প্রকৃতির সকল উপাদান থেকে ছন্দের স্বাদ অনুভব করতে হবে। এইভাবে জীবনের ছন্দের অনুভূতি সৃষ্টি করতে পারলে জীবনে মজা অর্থাৎ আনন্দ আসবে, আর আনন্দের আগমনেই জীবন পদ্যময় হয়ে উঠবে। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের চ্যাপ্টারটা পড়বে আর এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো খাতায় ভালো করে লিখে নেবে, দিন মুখস্থ করবে। তো দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি 2 নম্বর। ছন্দ আছে জোছনাতে, উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? জোছনাতে কিভাবে ছন্দ আছে? এর উত্তর তোমরা কি লিখবে? উত্তর লিখবে, কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। চাঁদের যে মিষ্টি আলো রাতের পৃথিবীকে সৌন্দর্যময়ী করে তোলে, তাকেই আমরা জোছনা বলে থাকি। এই সুমধুর জোছনা আমাদের মনে আনন্দের প্রকাশ ঘটায়। আমরা আবেগে মত্ত হয়ে পড়ি জোছনার মাধুর্যে। জোছনার প্রভাবে যেহেতু আমরা প্রভাবিত হই, তাই বলা যায় জোছনারও নিজস্ব ছন্দ আছে, না হলে তা এমনভাবে মানুষকে মত্ত করতে পারত না। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, নদীর স্রোতের ছন্দ কিভাবে মনের মাঝে শুনতে পাওয়া যায়? এর উত্তরে তোমরা কি লিখবে? কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। নদী আপন বেগে বয়ে চলে সাগরের উদ্দেশ্যে। নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে নৌকা চলে, মাঝি গান গায়। নদীর স্রোতের কলতান আমাদের মনে আনন্দের সঞ্চার করে। অনুভবের মাধ্যমে স্রোতের ছন্দ বা স্রোতের গান শুনতে পেলে বোঝা যাবে যে তার মতো মধুর সুর আর কিছুতেই থাকতে পারে না। স্রোতের মাঝে যে ছন্দ আছে, তাই যেন সুন্দর কবিতা। চলে আসবো পরের প্রশ্ন, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজে পাড়ি। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ কিভাবে পাড়ি দেয়? উত্তর লিখবে, কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। প্রকৃতি ছন্দময়, অর্থাৎ প্রকৃতির সকল কাজের মধ্যেই রয়েছে ছন্দ। ছন্দ ছাড়া জীবন অতিবাহিত হতে পারে না। নদী বা সাগরের তীরে বসলে দেখা যায় ঢেউ এসে পড়ে ছলাৎ ছলাৎ শব্দে আছড়ে পড়ছে। সেই ধ্বনি ছন্দময়, তা রসিক মানুষের মনে সুরের জাগরণ ঘটায়। নৌকা বা জাহাজ ঢেউয়ের তালে তাল মিলিয়ে দূরে যাত্রা করে, সেক্ষেত্রেও ছন্দের চেতনা মনের মধ্যে প্রভাব ফেলে। মন দিয়ে অনুভব করতে না পারলে ছন্দকে ব্যবহার করা সম্ভব হয় না। পরের প্রশ্ন, কিচ্ছুটি নয় ছন্দহীন, উদ্ধৃতাংশের ব্যাখ্যা লেখো। এর উত্তরে তোমরা কি লিখবে? কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। প্রকৃতি ছন্দময়, প্রকৃতির সব কাজেই রয়েছে ছন্দ। ঝড়, বাদল, জ্যোৎস্না, পাখির কাকলি, ঝিঝির ডাক, নদীর কলতান, মোটর বা রেলগাড়ির চাকা, জলের স্রোত, সবেতেই ছন্দ বিরাজ করে। জীবনে ছন্দ থাকলে জীবন পদ্মের মতো সুন্দর ও আনন্দময় হয়ে উঠতে পারে। ভুবনটাই চলেছে ছন্দ সুরের সংকেতে, অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে কোনো কিছুই ছন্দহীন নয়। এবার দেখো, তোমাদের যে শেষ প্রশ্ন, বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করা এবং বাক্য রচনা করো। ঝড়, মন, ছন্দ, দিন, সুর, সংকেত, দ্বন্দ্ব, মন, ছন্দহীন, পদ্যময়, সহজ। তো এইভাবে থাকবে বিশেষ্য, বিশেষণ আর বাক্য, এইভাবে থাকবে ফরম্যাটটা। ঝড়, ঝোড়ো, আজ সমস্ত দিনই ঝোড়ো হাওয়া বইছে। মন মানসিক, বিপদে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। ছন্দ ছন্দবদ্ধ, তারা ছন্দবদ্ধ তালে গান গাচ্ছে। দিন দৈনিক, আমি দৈনিক 4 ঘন্টা পড়াশোনা করি। সুর সুরেলা, সকাল থেকে কোকিলটি সুরেলা গলায় ডেকে চলেছে। সংকেত সাংকেতিক, গোয়েন্দা সাংকেতিক চিহ্নের সাহায্যে চিঠি লিখছেন। দ্বন্দ্ব দ্বান্দ্বিক, 2 দলের মধ্যে দ্বান্দ্বিক আলোচনা চলছে। মন্দতা মন্দ, মানুষের মন্দতা দূর হলে সমাজে শান্তি ফিরে আসবে। ছন্দহীনতা ছন্দহীন,
দ্বন্দ্বহীন ছন্দহীনতার কারণে কবিটি আর কিছু লিখতে পারছেন না। পদ্য পদ্যময়, পদ্য আমাদের মনের আনন্দের খোরাক, সহজতা সহজ, তার আচরণের সহজতা আমাদের মুগ্ধ করে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্নোত্তর। তোমাদের আরও যদি পরবর্তী কবিতা দরকার হয় তোমরা কমেন্ট লিখে জানাবে। এবং তোমাদের আগেও বলেছি এবার পরীক্ষা দিতে তোমাদের 30 নম্বরের, সে 30 নম্বরে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কীরকম আসবে তার জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, এবং সেই ভিডিওটি যদি তাড়াতাড়ি দরকার হয় সেটাও তোমরা কমেন্ট লিখে জানাবে। এবং কে কোথা থেকে দেখলে সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। তো তোমরা সকলে নতুন বই পেয়েছো, তোমরা সকলে ভালো করে এখন থেকে মন দিয়ে পড়াশোনা শুরু করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।